নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে মা দুর্গার এজলাসে ইডি রিপোর্ট জমা দিল। আমি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহাকে সাক্ষাৎ মা দুর্গার সাথেই সচেতনভাবে তুলনা করছি। মা দুর্গা অসুরবধ করেছিলেন, আর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সংবিধানের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে দুষ্টের দমন আর শিষ্টের পালন যে করা যায় সেটাও বারে বারে দেখিয়ে দিচ্ছেন, আবারও দেখাবেন। তাই তিনি সাক্ষাৎ মা দুর্গা। সেখানে ইডি 5 পাতার একটি রিপোর্ট দেয়। তাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা তারা নিয়েছিল বিস্তর কাঠখড় পুড়িয়ে, ফরেন্সিক ল্যাবরেটরি থেকে সেই রিপোর্ট এসছে এবং কালীঘাটের কাকুর ফরেন্সিক কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট মিলে গেছে একটা অডিও ক্লিপের সঙ্গে। সেখানে কালীঘাটের কাকুকে এক প্রভাবশালীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। অর্থাৎ ফরেন্সিক রিপোর্ট প্রমাণ করল অডিও ক্লিপে যাকে ইডি মনে করেছিল কালীঘাটের কাকু, তিনি কালীঘাটের কাকুই। অডিও ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট মিলে গেছে, প্রামাণ্য নথি কিন্তু এটা। এরপর সেই প্রভাবশালীকে নিশ্চয়ই ডাকা হবে। শুভেন্দুবাবু বলেছেন এই খবর শুনেই প্রভাবশালীর প্রেশার নাকি 180 ডিগ্রি হয়ে গেছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে লক্ষ্য করে। শুনুন, কোনো কম্প্রোমাইজ নয়, এটাই আমরা শুনতে চাই। দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম আপোষ নয়। এটা শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত। আমরা কথায় কথায় বলি শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদের গর্ব, আমাদের 6টা নোবেল লরিয়েট। তাই যারা শিক্ষকদের চাকরিটাকে মাছের বাজারে মাছ বিক্রির মতো করে বিক্রি করেছেন তাদের শাস্তি পেতেই হবে। ইডি নাকি 100 কোটি টাকারও বেশি সম্পত্তি চিহ্নিত করেছে না বাজেয়াপ্ত করেছে লিপস অ্যান্ড বাউন্সে। কিছু একটা করেছে, আগে 7-8 কোটি টাকার করেছিল, এবার নাকি 100 কোটি টাকারও বেশি সম্পত্তি চিহ্নিত করেছে। বাজেয়াপ্ত করবে কিনা আমি জানি না, সেটা ইডি বলতে পারবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি বলেছেন? লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কি? এত সম্পত্তি কোথা থেকে এলো? নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? তাড়াতাড়ি তদন্ত শেষ করুন। লিপস অ্যান্ড বাউন্সকে যদি আপনি ভুইপোর কোম্পানি বলেন, বলতেই পারেন। কত সালে তৈরি? এই 9-10-11 ওই সময় গৌতম দেব একবার বলেছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের কাজকর্ম কি। তারপরে গৌতম দেবকে সিআইডি দিয়ে তলব করানো হয়েছিল। অর্থাৎ প্রথম থেকেই এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি নানা রকম সন্দেহের উদ্রেক করছে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে। দেখুন, সেই কোম্পানির সিও জেলে, সিবিআই অনুমতি নিয়েছে আদালতে, এবার তারা কাকুকে জিজ্ঞাসা করবে। তাহলে সিও জেলে আর কোম্পানির সিইও পকেটে হাত ঢুকিয়ে লম্বা চওড়া বক্তৃতা দিয়ে যাচ্ছেন, চ্যালেঞ্জ করছেন, একে দেখে নেবেন, ওকে দেখে নেবেন। 10 জন বিধায়ক নাকি বিজেপির যোগাযোগ করছেন। আসলে হারবেন জেনে এটা একটা দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করার কৌশল। পরাজয় অবশ্যম্ভাবী। দেয়াল লিখন বুঝেছেন, কিন্তু মরিয়া হয়ে শেষ চেষ্টা যদি করা যায় মিথ্যা বলে, ভুল বলে, আদালতকে আক্রমণ করে ওই খড়কুটো ধরে বেঁচে থাকার,
লক্ষ্য। আবার জুন মাসে শুনানি হবে, 4ই জুন রেজাল্ট বেরোবে। প্রধানমন্ত্রী কি বলেছেন? শুধু তো দেখেছেন ট্রেলার, এখনো তো শুরু হয়নি আসল খেলা। আসল খেলা যে কি হতে যাচ্ছে সেটা পিসি ভাইপো বিলক্ষণ বোঝেন। তাই কালীঘাটের কাকুকে নিয়ে ছোটবাবুকে প্রশ্ন করলেই মুখ চোখ লাল হয়ে ওঠে, মানে রাগ প্রকাশ করতে পারছেন না। কেন করা হয়েছে তাকে কালীঘাটের কাকুকে নিয়ে প্রশ্ন? এই প্রশ্ন করাটাই অন্যায়। উনি যুবরাজ, কালীঘাটের জমিদার, ওনাকে কেউ প্রশ্ন করতে পারবেন না। উনি সবাইকে ধমকাবেন, চমকাবেন, মিথ্যা কথা বলবেন, বড় বড় কথা বলবেন, একে চ্যালেঞ্জ জানাবেন, ওকে চ্যালেঞ্জ জানাবেন, আদালতকে বলবেন যে বিজেপির কথায় চলছে, আর ওনাকে প্রশ্ন করলে চোখ মুখ লাল হয়ে যায়, অসহিষ্ণুতা ফুটে ফুটে বেরোয়। আরে কালীঘাটের কাকুর সাহেব তো ছোটবাবু, তাহলে কাকু যদি জেলে থাকে তাহলে কাকুর সাহেব কিভাবে হেলিকপ্টার নিয়ে ঘুরছে? এই প্রশ্ন যদি বঙ্গবাসী করেন সেটা কি খুব ভুল? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, মুখ্যমন্ত্রী আদালতকে আক্রমণ করছে যে বিজেপি নাকি আদালত সব কিনে নিয়েছে। কৌস্তুভ বাগচি প্রচার পাওয়ার জন্য প্রধান বিচারপতিকে মেল করেছেন যে তিনি যেন প্রণোদিতভাবে অবমাননার মামলা করেন। আমার মনে হয় যে মহিষী নারীর এইসব বক্তব্যকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আদালতের বিচারপতিরা ট্রোলড হন, তারাও সমালোচনায় বিদ্ধ হন, কিন্তু এখনো আমাদের শেষ বর্ষে আদালত। তাই কোন রাজনৈতিক নেতা কি বলল আদালত সম্পর্কে, আদালতের সম্মান এত ঠুনকো নয়। তারা ওসবে কর্ণপাত না করে ভালোই করেছেন। কর্ণপাত করলেই ওই মহিষী নারীকে আবার বাড়তি প্রচার দেওয়া হতো। একবার অবশ্য কৌশিক চন্দ্র এজলাসে 5 লক্ষ টাকা তিনি জরিমানা দিয়েছিলেন। তো কেন বলছেন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা? চাকরি চলে গেছে বলে মুখ্যমন্ত্রী খুব দুঃখ পেয়েছেন? বিশ্বাস করি না। খুব কম কথা তো সত্যি বলেন উনি। মুখ্যমন্ত্রী লেগেছে অন্যটা। তিনি না এখন ওম প্রকাশ চৌতালার ছায়া দেখতে পাচ্ছেন চতুর্দিকে। ওখানেও ওই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, 3000 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে। তখন ওম প্রকাশ চৌতালা, কয়েকজন আমলা, অনেকে জেলে যান, 10 বছর জেলে ছিলেন। তারই নাতি ওই দুষ্মান চৌতালা জননায়ক জনতা পার্টি করে হরিয়ানায় মনোহরলাল খাট্টার সরকারে সমর্থন করেছিল। এখন তারা বেরিয়ে এসছে। তার কারণটা অন্য, যাতে জেপিপি আর বিজেপি একসঙ্গে থাকলে প্রতিষ্ঠান বিরোধিতার ভোটটা কংগ্রেস পেত। এখন জেপিপি আলাদা হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান বিরোধিতার ভোটটা দুভাগে ভাগ হয়ে যাবে। তা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য যে সুপার নিউমারিক পোস্ট তিনি তৈরি করেছিলেন সেটা সম্পূর্ণ বেআইনি। তার জন্য বার্ষিক খরচ ধরা হয়েছিল 262 কোটি টাকার বেশি। যারা জালি করে চাকরি পেয়েছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য সংবিধান হাতে শপথ নেওয়া মন্ত্রিসভা সুপার নিউমারিক পোস্ট তৈরি করছে। ভাবুন, মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কি বলেছেন? যে সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারিখটা দেখুন, 5ই মে 2022। তখনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এই সরকারের মন্ত্রী, শিক্ষামন্ত্রী নন, অন্য মন্ত্রী, মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন কবে? 23শে জুলাই 2022। এই মিটিংটা হয়েছিল, শুভেন্দু বলছেন, 2022-এর 5ই মে। তাহলে পার্থ তখনও মন্ত্রিসভায়, আগের শিক্ষামন্ত্রী ছিল। সেই মন্ত্রিসভায় বৈঠকে পার্থ নিশ্চয়ই ছিল। সরকার স্বীকার করে নিয়েছে, মানে সুপার নিউমারিক পোস্ট চালু করার মানে এটা কি? সরকারের বক্তব্য বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তার চাকরিটিকে বাঁচানো হবে।
তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই ক্যাবিনেট মিটিং হয়েছিল সম্ভবত, যদি 5ই মে এই বৈঠকটা হয়ে থাকে। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তার আমলেই এরকম খুল্লাম খুল্লা দুর্নীতি হয়েছে। তাকে মন্ত্রিসভার বৈঠকে বসিয়ে এই সংবিধান বিরোধী কাজটা করেছিল 14 তলা। ভাবতে পারছেন? এখন আদালত জায়গাটাকে ধরে ফেলেছে বলে মুখ্যমন্ত্রী বিষোদগার শুরু করেছেন। বিজেপির কথায় চলছে, ওই চলছে, সেই চলছে। যোগ্য চাকরি, মানে যারা চাকরি পেয়েছিলেন সৎ পথে, তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী কোনো রকম তাদের জন্য সহানুভূতি নেই। তিনি কিন্তু রাজনীতি করছেন। এই যে ছেলে মেয়েগুলোর যে সামাজিক অসম্মান হচ্ছে, মুড়িমুড়কির একদর হয়ে যাচ্ছে, তার জন্য দায়ী কে? এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। আদালত দায়ী নয়। বারবার করে আদালত বলেছিল এসএসসিকে জানাতে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা দিতে। এসএসসি জানায়নি। জানাবে কি করে? ঠগবাজ থেকে উজাড় হয়ে যাবে। বারে বারে বিভিন্ন রকম বিবৃতি দিয়েছে তারা হলফনামা। আর আমাদের মাননীয় মুখ্য সচিব সংবিধান বিরোধী কাজ করছেন, আদালত বলছে। সেই কবে থেকে সিবিআই বলছে যে সরকার তার অবস্থানটা জানাক, যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, এবার তো বিচার প্রক্রিয়া শুরু হবে, তার জন্য অনুমতি লাগে। সরকারি অফিসার যেহেতু, মুখ্য সচিব বলছেন আজ নয় কাল না রকম যুক্তি, নির্বাচনী ব্যস্ততা, তো থানায় কি এফআইআর রুজু করা বন্ধ হয়েছে নির্বাচনী ব্যস্ততার জন্য? সিবিআই তো আজকে অনুমতি চাননি, অনেক দিন চেয়েছেন। প্রায় 2রা মে শেষ সুযোগ দিয়েছেন এবং বলেছেন মুখ্য সচিবের যা কাজকর্ম সেটা সংবিধান মেনে চলা রাজ্যের এত বড় একজন পদস্থ আমলার ক্ষেত্রে দেখাই যাচ্ছে না। তিনি সংবিধান বহির্ভূত কাজ করছেন। তাহলে বুঝতে পারছেন কারা চোরদের বাঁচাতে চাইছে? বঙ্গবাসী নিশ্চয়ই এটা বোঝেন, নতুন করে বলার কিছু নেই। আর ছোট বাবু দেখুন কিরকম ফরফর ফরফর করছেন, টবে লাগানো গাছ তো ফরফর ফরফর করছেন, বুঝতে পারছেন দেয়াল লিখনটা। শুনুন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটু দীর্ঘসূত্রিতা আছে, কিন্তু আইনের ফাঁক গলে যত বড় প্রভাবশালী হন না কেন বাঁচতে পারবেন না যদি তিনি অপরাধ করে থাকেন। ছোটবাবুদের ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি হবে। যত বড় প্রভাবশালী হন না কেন, যত নামি দামি আইনজীবীকে নিয়োগ করুন না কেন সওয়াল করার জন্য, যত রক্ষা কবচ নিন না কেন, যদি দেখা যায় দুর্নীতির সঙ্গে টবে লাগানো গাছের যোগাযোগ আছে, তাহলে আজ না হয় কাল এই টবে লাগানো গাছকেও কিন্তু আইনের জালে পড়তে হবে এবং দেশের যে আইন আছে সেই আইন মোতাবেক শাস্তি পেতে হবে। সেদিন খুব দেরি নেই বলে ওয়াকিবহাল মহল মনে করছে।